হ্যালো এবং নমস্কার, আমি অভিক বেঙ্গল স্পিয়ারে সবাইকে স্বাগত। কদিন আগে উপনির্বাচন গেল, গণতান্ত্রিক দেশ বলে কথা। তো এই রাজনীতিবিদদের নিয়ে কিছু জোকস শুনতে ভালোই লাগবে, তবে বিধিসম্মত সতর্কীকরণ, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিছু বলছি না। এবারে যে যার মতো করে ভাববেন, তাতে আমার কোনো দায় দায়িত্ব নেই। कोई आपसे पूछे कि हथौड़ा कौन दिया तो हमारा नाम मत लीजिएगा, विनोद नाम है हमारा। রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। আপনি যাকে আজকে এ দলের নেতা বলে জানতেন, কালকে তিনি বি দলের নেতা, পরশু সুযোগ বুঝে সি দলের নেতা। মানে এমনও হয় আর কি যে অনুষ্ঠানে কোনো ডাকটাক পড়লে এই সন্ধ্যাবেলা কাজকর্ম নেই, ওই চা খাওয়ার যে অনুষ্ঠান বিভিন্ন আনন্দ দুঃখ চ্যানেলে ঘণ্টাখানেক দেখায় আর কি। তো তার স্ত্রীকে যাওয়ার আগে বলেন, আচ্ছা আজকে আমি কোন দলের বলো দেখি, পরশু দিন এ ছিলাম, কালকে বি। অনেক সময় রাজনীতিবিদ তিনি নিজেই ভুলে যান তিনি এখন কোন দলে রয়েছেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো এক রাজনৈতিক বন্ধু তার সহকর্মীকে বলছে, দেখেছিস বন্ধের কত সুফল রয়েছে, মাঝে মধ্যে বন্ধ রাখাটাও দরকার। বলছে কেন নেতাজি? বলছে আরে বন্ধে গাড়ি ঘোড়া চলে না, কারণ গাড়ি ঘোড়া চললে আমি কাঁচ পাঁচ সব ভেঙে দেবো আমরা। তো গাড়ি ঘোড়া চলে না, একদম পরিবেশ দূষণ নেই, শুধু কয়েকটা টায়ার ফায়ার জ্বলছে আর কি। স্বর্গ আর নরকের মাঝে একটা দেওয়াল করা রয়েছে। এখন বিভিন্ন কারণে স্বর্গ আর নরকের মাঝের দেওয়ালটা ভেঙে গেল একদিন। তো নরকের লোকেরা খুব ভারী খুশি, কারণ বিনামূল্যে যেহেতু প্রাচীরটা নেই, স্বর্গের এসির হাওয়া নরকে চলে আসছে, ফলে নরকের অগ্নিকুণ্ডে যখন তাদেরকে ফোটানো হচ্ছে পাপীদেরকে, তাদের খুব একটা লাগছে না। তো স্বর্গের লোকেরা দেখলো তো মহা সমস্যা। একদিন স্বর্গের রাজা গিয়ে নরকের লিডারকে ডেকে পাঠালেন, বললেন শোনো হে, আজকে রাত পর্যন্ত সময় দিচ্ছি, যে করেই হোক ওই স্বর্গ আর নরকের মাঝের পাঁচিল দেওয়াটা ব্যবস্থা করো। তো নরকের লোকটি একটু মাথা ফাথায় চুলকে বলল, করব, তবে তার আগে আলোচনা দরকার। তো আপনাদের দু একজন নেতা আর আমাদের দু একজন নেতা তারা আলোচনা করবে যে কিভাবে পাঁচিলটা তৈরি হবে, পাঁচিলটা কী ধরনের চিপস বালি দেওয়া হবে, মানে তার আয়ু কতদিন হবে, টেন্ডার কিভাবে ডাকা হবে ইত্যাদি। তখন স্বর্গের রাজা একটু মিনমিন করে বললেন, ওটি তো হওয়ার জো নেই, কারণ আমাদের স্বর্গে না কোনো রাজনৈতিক নেতা নেই। তারপরে ধরুন, মৃত্যুর পূর্বে স্ট্যালিন ক্রুশ্চেভের কাছে দুটি খাম দিয়েছিলেন এবং বললেন যে একমাত্র জরুরি অবস্থায় যেন তিনি খাম দুটি খোলেন। তো ক্রুশ্চেভের প্রথম 6 বছর কাটলো খুব নির্ঝঞ্ঝাটে। যখন তিনি সমস্যা দেখলেন, তখন তিনি প্রথম খাম খুললেন। সেখানে লেখা ছিল যে রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে ভুল ত্রুটির জন্যে এখন তুমি আমার সমালোচনা করো। তো এই কৌশল সঠিক বলে প্রমাণিত হলো। ক্রুশ্চেভ যা কিছু সমস্যা দেশে হচ্ছে তার জন্য স্ট্যালিনকে দায়ী করলেন। তো এইভাবে 5-6 বছর কেটে গেল। তারপরে আবার দেশে একটা সমস্যা তৈরি হলো। তখন ক্রুশ্চেভের মনে পড়ল যে সময় এসছে স্ট্যালিনের দেওয়া দ্বিতীয় খামটা খোলার। তো সেই খামটা খুলতে একটা লেখা বেরোলো, এখন তোমার সময় এসছে আমার মতো আরও দুটি খাম তোমার উত্তরসূরিকে দিয়ে পদত্যাগ করার। কিন্তু পদত্যাগ করেছিলেন কিনা জানি না, তবে আমাদের দেশের রাজনীতিবিদরা তারা দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। যদি সব প্রফেশনে রিটায়ারমেন্টের বয়স থাকে, তাহলে রাজনীতিতে কেন নয়? আসলে রাজনীতি যারা করেন তারা আসলে পলিটিশিয়ান, স্টেটসম্যান নন। একটা সময় ছিল যখন এটা শোনা আর কি যে সিপিএম এবং কংগ্রেস তারা পশ্চিমবঙ্গের দুই যুযুধান প্রতিপক্ষ ছিল। কংগ্রেস তারা খুব সম্ভবত বিরোধী দলে ছিল এবং বামফ্রন্ট তারা রাইটার্সের দখল নিয়ে পশ্চিমবঙ্গ চালাতো। তো ভোটের সময় বেশ মজার দুটো স্লোগান হয়েছিল, পড়েছিলাম কোথাও আর কি। তো প্রথমে সিপিএম লিখেছিল, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, দিনের বেলা সমাজ বিরোধী, রাতেতে কংগ্রেস। উত্তরে কংগ্রেস একটা বেশ মজার গল্প বাজারে ছেড়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি একদিন শিল্পপতি ধরতে
যেমন লোকে মাছ ধরে সেরকম শিল্পপতির ধরা, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ, শিল্পপতির ধরা, যাই হোক। তো ধরা পড়ে না কেউই। শিল্পপতি ধরতে তিনি বিদেশ যেতেন। তো তার বাড়িতে সন্তান সম্ভব একটি বিড়াল ছিল। তো যখন তিনি বিদেশ গেছেন এমন সময় তার যে আত্মসহায়ক সে ফোন করলো, বলে স্যার বিড়ালের বাচ্চা হয়েছে। জ্যোতি বসু খুব খুশি হলেন, বললেন খুবই ভালো কথা। তো আত্মসহায়ক বলছে ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিড়ালের বাচ্চাগুলো তাদের চোখ ফোটেনি ভালো করে, তারা এখন থেকেই স্লোগান দিচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। খুব খুশি হলেন জ্যোতি বসু, বলে দারুণ ব্যাপার তো, তাহলে ফিরতে হচ্ছে এক্ষুনি, ব্যাপারটা একটা অস্বাভাবিক, একটা বেনজির ঘটনা, আমাকে দেখতে হবে। তো তিনি যখন ফিরে এলেন তখন দেখছেন তার আত্মসহায়ক মুখ শুকনো করে বসে আছে। জ্যোতি বসু বললেন, আরে দেখাও দেখাও দেখাও, কোথায় বিড়াল, আমাকে দেখাও, আমাকে দেখতে হবে। মানুষ যেটা বুঝলো না, পশ্চিমবঙ্গের মানুষ একটা বিড়াল বাচ্চা বুঝে নিল, এবং তারা বলছে কিনা বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ। তো আত্মসহায়ক বলল, না স্যার, ওই বিড়ালের বাচ্চা দেখে আপনার আর লাভ নেই। বলে কেন? এটা কত বড় সৌভাগ্যের কথা, আমি পলিট ব্যুরোতে এ ব্যাপারে আলোচনা করব। তখন আত্মসহায়ক বলছে, না স্যার, বিড়ালের বাচ্চা এখন আর ইনকিলাব জিন্দাবাদ বলে না। বলে কেন? বলছে আসলে ওদের চোখ ফুটে গেছে না, চোখ ফোটার পরে আর তাই আপনার স্লোগান আর বলে না। যাই হোক, যারাই গল্প দুটো বানাক, খুব ইন্টারেস্টিং নিঃসন্দেহে। স্বাস্থ্যমন্ত্রী তিনি গেছেন হাসপাতালের পরিদর্শনে। সদ্য হাসপাতাল তৈরি হয়েছে, তো উদ্বোধন হলো। তো হাসপাতালের সুপার বললেন, আচ্ছা স্যার, হ্যাঁ চলুন, এবারে লেবার ওয়ার্ডটা একটু দেখে আসবেন। মন্ত্রীমশাই গম্ভীর হয়ে বললেন, আপনারা এই বুদ্ধি নিয়ে আপনি হাসপাতালের সুপার? লেবার মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রকের আওতায় পড়ে না, যান ওই শ্রমমন্ত্রীকে বলবেন, সে এসে আপনার লেবার ওয়ার্ড ঘুরে যাবে। আসলে যত মানুষ অশিক্ষিত হয় না, থাক বলবো না। তো একজন রাজনৈতিক নেতা, সুরসিক, এটা অবশ্য শোনা গল্প। তো তিনি একটা সভায় ভাষণ দিচ্ছেন। তো অনেক সময় কোনো সভাতে ভাষণ হলে অনেক ছোট মেজো মাঝারি নেতা বিভিন্ন স্থানীয় সমস্যা বা কোনো একটা পার্টিকুলার ব্যাপারে বলার জন্যে চিরকুট পাঠান স্পিকারকে। তো স্পিকার সেই চিরকুট দেখে ওই ব্যাপারে বক্তৃতা দেন। তো স্পিকার দেখলেন যে একজন ভদ্রলোক, তিনি একটা চিরকুট দিলেন। কৌতূহলী হয়ে সেই বক্তা তিনি চিরকুটটা তুলে নিলেন। তুলে নিয়ে দেখেন কি, তাতে বড় বড় করে লেখা রয়েছে বোকা পাঁঠা। তো ভদ্রলোক তার রাজনীতিবিদ হতে গেলে প্রেজেন্স অফ মাইন্ড দরকার। তিনি সঙ্গে সঙ্গে চিরকুটটা হাতে তুলে বললেন, দেখুন, এর আগে আমি বহু চিরকুট পেয়েছি বিভিন্ন বিষয়ে বলার জন্যে। তো সেখানে অনেকে বিষয়টা লেখেন, নাম স্বাক্ষর করতে ভুলে যান, কিন্তু জীবনে আমি এই প্রথম চিরকুটটি পেলাম, বোকা পাঠা বলে লেখা রয়েছে। তো এখানে ভদ্রলোক নিজের নামটাই স্বাক্ষর করেছেন, কি বিষয়ে বলতে হবে সেটা লিখতে ভুলে গেছেন। আরে কোন ভোঁক রা হ্যায় বত্তা। এক ভদ্রলোক, তিনি বারে যেতেন, গিয়ে তিনি কোনো বিশেষ নেতা তার একটা ছবি সামনে রেখে মদ খেতেন। আমার বাড়ি খুঁজে পাচ্ছি না কেন? স্বাভাবিকভাবেই ওয়েটার সে বারবার দেখেই ব্যাপারটা। তো ওয়েটার পেগের পর পেগ দিয়ে যায়। তো একদিন কৌতূহল সামলাতে না পেরে সে জিজ্ঞেস করলো যে, পলিটিশিয়ান স্যার, যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি। বলে, বলো। যে আপনি ওই নেতা, সে তো আপনার দলের নেতাও নয়, বিরোধী দলের নেতা, তো সেই নেতার ছবি সামনে রেখে মদ খান কেন? তখন রাজনৈতিক নেতাটা বলছেন, আসলে ওটা হচ্ছে একটা কন্ট্রোলের কাজ করে। কতটা নেশা হয়েছে আমি বুঝতে পারি। যখন আমি নেশা করতে করতে একটা সময় আসে যখন আমার বিরোধী পক্ষের দুশ্মন আমার ওই রাজনৈতিক নেতাকে ফেরেশতা বা দেবদূত বলে মনে হয়, তখন বুঝতে পারি যে আমার নেশা সম্পূর্ণ হয়েছে, আমার কোটা কমপ্লিট হয়েছে। এখন আজকের মতো এই বার থেকে আমাকে বাড়ি যেতে হবে। আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখন নাম বললে তেরে করে তেরে আসবেন। সেখানে কিছু
বামপন্থীদের চাষ করা হয়।